কত নম্বর স্যার এটা? কত নম্বরটা বলুন? কোশ্চেন নম্বর স্যার দাগিয়ে দিন। স্যার কোশ্চেন নম্বরটা বলুন। রেসপন্সিবিলিটিস অফ হেলথ ওয়ার্কার। এটা কি আছে? রেসপন্সিবিলিটি ওই সবই করছে, মানে ম্যাটারনাল চাইল্ড হেলথ কেয়ার সমেত হেলথ ওয়ার্কার মানে তো যারা অঙ্গনওয়াড়ি কাজ করে, যারা সমস্ত রকম ওয়ার্ড অফিসে যারা কাজ করে, সমস্ত রকম যারা ওই কি রোগ হয়েছে কোনো সিমটম ভালো আছেন কি ভালো আছেন নাকি ডেঙ্গু এই যে সার্ভে গুলো করে, এগুলো সবই কিন্তু এই পার্ট হেলথ ওয়ার্কারদের পার্ট। তাদের কি দায়িত্ব আছে? ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড হেলথটা খুব ইম্পর্টেন্ট। স্যার এটা কিছু দেয়নি স্যার সিলেবাসে আছে, কিন্তু সংখ্যা ইম্পর্টেন্ট বলেন, বলেছে এই চারটেই করতে, বাকি চার আর না। দেখুন দাগিয়ে দিয়েছে সাজেশন দিয়েছে। এই চারটেই করতে হবে, বাইরে আর করার দরকার নেই। এই একটু স্যার বুঝতে পারছি না। এটা হচ্ছে নোটের 23 তারিখ, দেখুন নোটের একটা আছে বড় কোশ্চেন রেসপন্সিবিলিটি, আপনি আপনার মতো বলে দিন। আর বাকিগুলো তারপরে তো আগেরবার যেগুলো না বলছে সেগুলো ইয়েস আর অনেক কিছু এসে গেছে। পপুলেশন মুভটা এখানে তো বেশি সিলেবাস নেই। ওটা তো এগুলো কি সোশিওলজি গুলো একদম বানিয়ে লিখবেন, শুধু পয়েন্ট আর বাকিটা সব বানিয়ে লিখবেন, যাতে ওই যেটা সম্বন্ধে আপনি লিখছেন তার মধ্যে যেন থাকে। করতেই চাই সবার ভালো খারাপ হয়ে আচ্ছা, এই কটা হ্যাঁ হেলথ প্রবলেম ইন ওয়েস্ট বেঙ্গল। হেলথ অ্যান্ড এডুকেশন স্যার, হেলথ প্রবলেম ইন ওয়েস্ট বেঙ্গল। মানে হেলথ অ্যান্ড এডুকেশন। আচ্ছা, প্রথমে রেসপন্সিবিলিটি অফ হেলথ ওয়ার্কারকে একটু বলে দিই। এখানে বলেছে, এখানে নোটটা অনেক আছে, এখানে যে অনেক ভুল আছে স্যার, স্পেলিং মিস্টেক, ইংরেজি লিখেছে বেশিরভাগ বলছে বহুমুখী স্বাস্থ্য প্রকল্প, মানে আমাদের যে হেলথের উপরে যে প্রকল্পগুলো থাকে সেগুলো কিন্তু প্রচুর আছে, ঠিক আছে। লেপ্রসি, টিউবারকুলোসিস, ম্যাটারনাল অ্যান্ড হেলথের উপরে অনেক কটা আছে, ঠিক আছে। ইমিউনাইজেশনের উপরে আছে, প্রচুর স্বাস্থ্য প্রকল্প আছে। তো এই স্বাস্থ্য প্রকল্পের অধীনে প্রচুর আমাদের মানে সরকারের প্রকল্প, যে প্রকল্পের মধ্যে অনেকগুলো কেন্দ্র আছে, যেমন উপস্বাস্থ্য কেন্দ্র, স্বাস্থ্য কেন্দ্র, এগুলোতে প্রচুর স্বাস্থ্যকর্মী কাজ করে। এই যে প্রকল্পগুলো আছে, এই প্রকল্পের মধ্যে এবার এই স্বাস্থ্যকর্মীদের কিছু দায়িত্ব আছে, সেইগুলো এখানে বলেছে। যেমন প্রথম হচ্ছে যেটা সংক্রামক রোগ প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ, মানে যেটা আমি বললাম যে কমিউনিকেবল ডিজিজ বা সংক্রামক রোগ, যেটা খুব তাড়াতাড়ি ছড়ায়, বিভিন্ন যে সংক্রামক রোগগুলো আছে এগুলো এখন অনেকগুলোই কিন্তু ইরাডিকেট হয়ে গেছে, তবুও হয় না, বা অনেকগুলো আগে থেকে সিমটম ধরে নেওয়া হয়, সেগুলো ট্রিটমেন্ট শুরু করা বা আইসোলেশন এগুলো আমরা করে থাকি। কিন্তু এই যে সার্ভে করা, এই সার্ভে করাটার ভেতরে কিন্তু মধ্যে কিন্তু অনেক গুরুত্ব আছে। যদি কারোর বাড়িতে এরকম সিমটম দেখা যায়, তাহলে কিন্তু তাদেরকে আলাদা বা আইসোলেশন করে দিতে হবে। এক্ষেত্রে বিভিন্ন সংক্রামক ব্যাধি, রোগ নির্ণয় এবং সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। ম্যালেরিয়ার ক্ষেত্রে জ্বরের প্রথম কাজ হচ্ছে, যেটা আমি কন্ট্রোলে বললাম যে আর্লি ডায়াগনোসিস, এটা কিন্তু প্রথম এটা করতে হবে। শনাক্তকরণ বা আর্লি ডায়াগনোসিস, এটা কিন্তু যে কোনো রোগের ক্ষেত্রে, ম্যালেরিয়া, লেপ্রসি, টিবি,
এগুলোর ক্ষেত্রে কিন্তু প্রথম এই কাজটা কিন্তু সবার ক্ষেত্রে আপনি এটা লিখতে পারেন। ঠিক আছে, রোগীদের নমুনা মানে যেমন ম্যালেরিয়ার ক্ষেত্রে ব্লাড স্যাম্পেল নেওয়া এবং সেটা ল্যাব ইনভেস্টিগেশন করে সেই ম্যালেরিয়াকে শনাক্ত করা এবং যেটা প্রিভেন্টিভ মেজার হিসেবে যেটা কীটনাশক ওষুধ স্প্রে, মশারি ইউজ করা, নেট লাগানো, এগুলো আপনি এইগুলো করতে হবে। এইগুলো এখানে যোগ করে দিতে পারেন। এগুলো এখানে এগুলো এখানে লিখতে পারেন আপনি বানিয়ে। এবং লেপ্রোসি বা কুষ্ঠ রোগের ক্ষেত্রে ত্বকের যে সাদা দাগ বা সেখানে সেন্স থাকছে কি থাকছে না সেটা দেখতে হবে এবং নমুনা সংগ্রহ করতে হবে। ল্যাব ডায়াগনোসিস করে সেটাকে লেপ্রোসি জীবাণু শনাক্ত করা যাচ্ছে কিনা সেটা দেখতে হবে। যদি না যায় তাহলে উঠে গেল, আর যদি যায় তাহলে তাকে আলাদা আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা করতে হবে। তারপর যক্ষ্মার ক্ষেত্রে প্রত্যেকটি রোগে আলাদা আলাদা করেছে। যক্ষ্মা রোগের ক্ষেত্রে যদি অনেকদিন ধরে কাশি হয় বা ওয়েট লস হয়, জ্বর ফুসফুসে জ্বর হয়, এইসব ক্ষেত্রে আমাকে ডাক্তার দেখাতে হবে এবং এএসবি টেস্ট বা স্পুটামি টেস্ট বা মানকু টেস্ট, এগুলো মানকু টেস্ট এখন অতটা করা হয়নি, এএসবি টেস্টটা করলেই হয়, আর চেস্ট এক্সরে এটা কিন্তু মাস্ট। সেই ক্ষেত্রে মানে ডায়াগনোসিস করা এবং একেবারে হসপিটালে অ্যাডমিট করা বা হসপিটালের আন্ডারে চিকিৎসা করা বা স্বাস্থ্যকেন্দ্রের আন্ডারে চিকিৎসা করা। ওরা একটা ট্যাবলেট দেয়, খাবার দেয়, সেইটা সরকারি অনুদান থেকে আসে, সেইখানে চিকিৎসার মধ্যে থাকা এবং রিপিটেডলি টেস্ট করা। এইগুলো কিন্তু যতক্ষণ না তার জীবাণু নেগেটিভ হচ্ছে ততক্ষণ তাকে 3 মিনিটের মধ্যে রাখতে হবে। এবার যে অন্যান্য যে রোগ আছে যেমন ডিসেন্ট্রি বা আমাশা, কফ, জন্ডিস, ঘাম, ফুলকাশি, টিটেনাস, কনজাংটিভাইটিস, এই সবের সময় কিন্তু আমাকে কন্ট্রোলিং মেজারটা কিন্তু আমাদের করতেই হবে। এরপর আছে পারিবারিক স্বাস্থ্য, মানে পারিবারিক স্বাস্থ্য। ঠিক আছে, এখানে বলতে জনসাধারণের ব্যবহৃত জলের উৎসগুলি নিয়মিতভাবে পরিশোধন করা। এখানে আপনি লিখতে পারেন যে জলবাহিত রোগ যদি হয় তাহলে সেক্ষেত্রে এই ব্যবস্থা করতে হবে, ফটকিরি দিতে হবে, যেমন এগুলো বানিয়ে দিতে পারে, ফটকিরি দেওয়া বা ব্লিচিং পাউডার দেওয়া বা সেই জল ফুটিয়ে খাওয়ানো, এগুলো আমি বানিয়ে লিখে দিতে পারি। এইগুলো করতে হবে। জনগোষ্ঠীকে নোংরা আবর্জনা নিষ্কাশন এবং অপসারণ সম্বন্ধে সতর্ক হতে হবে। এরপর হচ্ছে হাইজিনের মধ্যে ব্যক্তিগত পারিপার্শ্বিক, যেটা আমি হাইজিনে বলেছি, পার্সোনাল এবং এনভায়রনমেন্টাল বা সোশ্যাল যে হাইজিন, সেগুলো মেনে চলতে হবে। ঘর পরিষ্কার রাখতে হবে এবং ঘরের চারপাশ, নালা নর্দমা, পরিষ্কার জল, এগুলো আপনি বানিয়ে লিখে দেন। কিন্তু পয়েন্টটা হবে হাইজিন সম্বন্ধে অবহিত করা, এইভাবে পয়েন্টটা দেবেন। ঠিক আছে, তারপর হচ্ছে পারিবারিক স্বাস্থ্য সেবা। এই বিভাগটি পারিবারিক স্বাস্থ্যসেবা মানে হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং। ঠিক আছে, এখানে ইংরেজিতে ফ্যামিলি প্ল্যানিংও লিখে দিতে পারেন, রিগার্ডিং ফ্যামিলি প্ল্যানিং। ঠিক আছে, এবার ফ্যামিলি প্ল্যানিং বা পরিবার পরিকল্পনা মানে মাতৃমঙ্গল ও শিশু কল্যাণের অন্তর্গত মায়েদের স্বাস্থ্য সম্বন্ধীয় বিধিনিষেধগুলো, মানে প্রেগনেন্ট অবস্থায় তাদের কী কী খাবার খাওয়া দরকার, কতটা কাজ করা দরকার, কতটা ঘুমের দরকার, ঠিক আছে, ভ্যাকসিন নেওয়ার ব্যাপারগুলো, এগুলো লেখা এবং শিশু জন্ম নেওয়ার পরে তাদের যে প্রতিষেধক টিকা সেগুলো যেন নিয়মিত নেওয়া হয়, এই বিষয়ে প্রচার করা এবং শিক্ষা দেওয়া, এইটা শেষকালে বলতে হবে। পারিবারিক স্বাস্থ্যসেবা দেখা হলো। এবার হচ্ছে পরিবাহী অপরিবাহী রোগ, মানে কমিউনিকেবল আর নন কমিউনিকেবল যে রোগগুলো আছে। এবার কমিউনিকেবল ডিজিজ আর নন কমিউনিকেবল ডিজিজ। যেমন কমিউনিকেবল ডিজিজ তো জানি, নন কমিউনিকেবল ডিজিজ যেমন দাঁতের রোগ, বাতজনিত সমস্যা, হৃদরোগ, হাইপার টেনশন লিখতে পারেন, হাইপারগ্লাইসেমিয়া বা ডায়াবেটিস, এগুলো যোগ করে দিতে পারেন। তো এইগুলো ডায়াগনোসিস হলে পারে বা দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট, এটা তো নন কমিউনিকেবল অ্যাক্সিডেন্ট। তো সেক্ষেত্রে আমাদের সঠিক চিকিৎসা করা এবং প্রতিরোধ ব্যবস্থাগুলো নেওয়া।
এইবার যেটা মেন্টাল ডিজিজ, মানসিক রোগ, মানসিক রোগীর ক্ষেত্রে মানসিক স্বাস্থ্য মানে যেমন বলছে কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থা থেকে শিল্পভিত্তিক সমাজ ব্যবস্থা রূপান্তরিত হওয়া, বড় বড় পরিবার বড় পরিবাহী রোগের প্রকোপ কমে যাচ্ছে এবং এই বর্তমানে জটিল সমাজ ব্যবস্থার ফলস্বরূপ মানসিক রোগের প্রকোপ বেড়ে যাচ্ছে এবং এক্ষেত্রে স্বাস্থ্যশিক্ষার যথেষ্ট। এটা হচ্ছে মেন্টাল, মানে এখানে যেটা বলছে যে এখানে যেটা বলা হয়েছে যে যেটা গ্রামে গঞ্জে যেটা অশিক্ষিত হয়ে বা তাদের শিক্ষা না হয়ে মানসিক রোগ তৈরি করে এবং কিছু ইয়ে হওয়া, মানসিক বৃদ্ধি, মানসিক পুষ্টি অভাব, মানসিক বৃদ্ধি অভাব এর ফলে অজ্ঞান বা অজ্ঞাত থাকা, এটা বলছে। এবং সেক্ষেত্রে সঠিক চিকিৎসা এবং শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে, এটা লিখে দেবে। যাতে মানসিক স্বাস্থ্য দুর্ঘটনা প্রতিরোধ, মানে ওই অ্যাক্সিডেন্ট যাতে না, দুর্ঘটনা মানে প্রাকৃতিক বিপর্যয়, যেটা মহামারী, দুর্ভিক্ষ, বন্যা, খরা ইত্যাদি প্রকোপ দুর্ঘটনা দিন বেড়ে চলেছে। যানবাহন এটা সঠিক চালনা, মানে ফার্স্ট এডের, মানে যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে ফার্স্ট এডের ব্যবস্থা করা এবং হসপিটালে ভর্তি করা বা হেলথ সেন্টারে ট্রান্সফার করা, এগুলো এই ফার্স্ট এড সম্বন্ধেও তাদের শিক্ষা দেওয়া এবং ফার্স্ট এড দেওয়া, এই জিনিসগুলো হচ্ছে এইটা দুর্ঘটনা প্রতিরোধ ব্যবস্থা। আর স্বাস্থ্য পরিষেবা উপযোগী ও সব ব্যবহার, এটা না লিখলেও হয়, এই অবধি লিখলেই হবে। এটা বলছে গ্রামের দিকে একটু স্বাস্থ্য বিষয় পরিকাঠামো করা এবং হেলথ সেন্টারগুলো চালু করা, ঠিকভাবে কাজ করা। সাধারণত গ্রামের দিকে সব ফাঁকাই থাকে, এবং স্বাস্থ্যকর্মী সম্ভব হয়। এবার হচ্ছে ম্যাটার্নাল অ্যান্ড চাইল্ড হেলথ কেয়ার, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা জায়গা যেখানে মা ও শিশুর স্বাস্থ্যের উন্নতি করা। মা মানে হচ্ছে মানে প্রেগনেন্সি থেকে, মানে যখনই পজিটিভ হলো এটা এবার যখনই প্রেগনেন্সি পজিটিভ হলো সেখান থেকে একজন মহিলা একজন মা হতে যাচ্ছে এবং তার পুরো যে অ্যান্টিনাটাল যে সময়টা প্রেগনেন্সির আগে, ডেলিভারির আগে অবধি অ্যান্টিনাটাল কেয়ার হয়, একটা ডেলিভারি কেয়ার হয়, মানে ডেলিভারি হলো তার বাচ্চা এবং মায়ের যত্ন একটা হয়, আর একটা হচ্ছে পোস্টপার্টাম ডেলিভারি, পোস্টপার্টাম পিরিয়ড। হ্যাঁ, মানে ডেলিভারির পর 6 মাস, এইটা হচ্ছে অ্যান্টিনাটাল কেয়ার, পোস্টন্যাটাল কেয়ার। এই পোস্টন্যাটালে আরে শুনুন, আগে খাচ্ছেন কেন, আগে শুনে নি। পোস্টন্যাটাল কেয়ারে মানে বাচ্চা জন্ম দেওয়ার পরে হাইপার টেনশন হতে পারে, ব্লিডিং হতে পারে, ঠিক আছে, খিচুনি হতে পারে। তো এইগুলো আগে থেকে আটকানো, ঠিক আছে, এইগুলো আগে থেকে কেন হয়, খিচুনি নার্ভের জন্য হয়, ইনফেকশন থেকে হতে পারে, ঠিক আছে, মানে ওই ভ্যাজাইনাতে ইনফেকশন হলে হয়, এগুলো নানা রকম সমস্যা তৈরি হয়। এবার সেই সময়ে এইসব সমস্যার সমাধানের জন্য সরকার ওই পোস্টন্যাটাল কেয়ার সময়কালটা রেখেছে। এই সময় তাদের যে কোনো সমস্যার সমাধান সরকার থেকে ব্যবস্থা নেবে। আর বাচ্চা জন্ম দেওয়ার পরে ডেলিভারির পর থেকে যেসব ইমিউনাইজেশন শিডিউলগুলো ফলো করা, যেটা করাবো, মা এবং বাচ্চার ইমিউনাইজেশন শিডিউল যেটা আছে সেগুলো তো দিতেই হবে, প্লাস তাকে ব্রেস্ট ফিডিং করানো, তার একটা প্রসেস আছে। ব্রেস্ট ফিডিং তখন ভুলেই হবে না। এবার বাচ্চা এবার ট্রেনে বাসে যাচ্ছে, কিছু করার নেই, কিন্তু যদি বাড়িতে থাকে তাহলে কিন্তু ব্রেস্ট ভালো করে ধুয়ে দিতে হবে,
নিপিল পরিষ্কার করে নিতে হবে, ধুয়ে তারপর বাচ্চার হাত, নিজের হাত পরিষ্কার করে সাবান দিয়ে ধুতে হবে, ধুয়ে এক কোনায় বসে মেন্টালি এবং ফিজিক্যালি পুরোপুরি কনসেন্ট্রেট হয়ে ওই জায়গাটা কনসেন্ট্রেশন দিতে হবে। এইটা হচ্ছে ব্রেস্ট ফিডিং এর প্রসেস। মানে কোনো রকম উত্তেজিত হলে হবে না এই সময়, ঠিক আছে? তাহলে কিন্তু বাচ্চা খিচুড়ি এসে যাবে বা স্বাস্থ্য খারাপ। কিন্তু এগুলো কজন করে? সেগুলোই তো জানা নেই। এগুলো তো শিখে নিতে হবে। শিখে করবি নাকি? গ্রামের এগুলোর তো জ্ঞান এবার যখন একটা প্রেগনেন্ট ওম্যান বা প্রেগনেন্সি হচ্ছে, আস্তে আস্তে এগুলো কখন কাজে লাগে? এগুলো সিরিয়াস বাচ্চাকে নিয়ে দেখাতে, বাচ্চাকে দেখাতে নিয়ে এসে এবার আপনার কর্তব্য, আপনি বাচ্চা থেকে নিলেন, ঠিক আছে? এইবার পেশেন্টকে কিন্তু তার মাকে কিন্তু বোঝাতে হবে এই যে চেম্বারের উল্টো দিকে একটা বাড়িতে বাচ্চা রয়েছে, ঠিক আছে? গেলাম, তারপরে দেখলাম, দেখার পরে আমার নিজের কর্তব্য হচ্ছে তাকে কিছু অ্যাডভাইস এই অ্যাডভাইসটাই দিতে হবে তাকে। এইটাই জানা, এই জানার উদ্দেশ্যটা এটাই। শুধু জেলে নিজের মধ্যে রাখতে হবে না, এগুলো কিন্তু সমাজের মধ্যে সচেতনতা রাখার জন্য আমাদের এটা কিন্তু মানে বলতেই হবে এটা, ঠিক আছে? তো এই জন্যে এবার এখানে এই যে এখানে অ্যান্টিনাটাল কেয়ার এগুলো সব বলা আছে। যেমন এটা নোটটা দেখুন, এটা পড়ুন। মা ও শিশুর জীবনে আশঙ্কা, হ্যাঁ, আর এই সময়টা মৃত্যু হার সব থেকে বেশি হয়, সেই জন্য তাদের ভ্যাকসিন দেওয়া এবং যত্নে রাখা এইগুলো করতে হবে। ছোট ছোট লেখা ভাবি এবং শিশু স্বাস্থ্য দেখভাল সম্বন্ধে সকলকে সচেতন করা হয়। গর্ভবতী মায়ের যত্ন এবং গর্ভস্থ শিশুর পরিচর্যা সম্বন্ধে অবগত করা হয়। এরপর পরবর্তী প্রসব ও শিশুর স্বাস্থ্য পরীক্ষা এবং যত্ন পরিচর্যা করা হয়। এবার এর মধ্যে কিন্তু ফ্যামিলি প্ল্যানিংটা ঢুকে আছে। ফ্যামিলি প্ল্যানিংটাও আপনাকে কিন্তু বোঝাতে হবে। একটা নিউলি কাপেল যদি আসে, তারা বাচ্চা নিতে চাইছে বা চাইছে না, তো সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু ফ্যামিলি প্ল্যানিং সম্বন্ধে কিছু বলতে হবে তাদেরকে, ঠিক আছে? তাহলে যায় না ডেঞ্জার পিরিয়ড, কখন বাচ্চা নিতে নিলে কখন বাচ্চা নিলে কখন ইন্টারকোর্স করতে হবে আর না নিলেও। এবার এই ওটা বোঝা গিয়ে ডেঞ্জার পিরিয়ড আর সেফ পিরিয়ড তাদেরকে বোঝাতে হবে। এটার উপরে নির্ভর করছে তাদের বাচ্চা চাওয়া আর না চাওয়া, ঠিক আছে? এইটা কিন্তু জানতে হবে। তো এইগুলো অ্যাডভাইসগুলো দিতে হবে। তো এটা হয়ে গেল এটা। এবার গর্ভবতী মা এবং গর্ভবতী এবার ফ্যামিলি প্ল্যানিং সম্বন্ধে, মানে একটা বাচ্চা নেওয়ার পরে দ্বিতীয় বাচ্চা কখন নেয়? 2 বছর পর। 3 বছর পর। যখন প্রথম বাচ্চা স্কুলে যেতে শিখবে, নিজে খেতে শিখবে, নিজের ব্যাপারটা বুঝবে, সেই সময় মানে মিনিমাম 5 ইয়ার, 5 বছরের গ্যাপ দিতেই হবে। না হলে কিন্তু এর মধ্যে যদি প্রেগনেন্সি চলে আসে, তাহলে প্রথম বাচ্চার খেয়াল দিতে পারবে না, দ্বিতীয় বাচ্চাটাও অপুষ্টিতে ভুগবে। প্রথম বাচ্চা অপুষ্টি ভুগবে, দ্বিতীয় বাচ্চা অপুষ্টি। সেই জন্য 5 বছর যখন প্রথম বাচ্চা স্কুলে যেতে যাবে, তখন দ্বিতীয় বাচ্চার পরিকল্পনা নিতে হবে। এই হচ্ছে গ্যাপ। এই গ্যাপ বা আনওয়ান্টেড চাইল্ড না আসা সময়ের মধ্যে এগুলো ফ্যামিলি প্ল্যানিং এর মধ্যে পড়ে। এর ওপরে নির্ভর করছে এই চাইল্ড হেলথ কেয়ার। এই ফ্যামিলি প্ল্যানিং এর পরে পড়া হচ্ছে এই ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড হেলথ কেয়ার। তারপর গর্ভবতী মা এবং আমাদের ফ্যামিলি প্ল্যানিং আছে মোটামুটি। মায়ের স্বাস্থ্য পরীক্ষা অর্থাৎ অ্যান্টিনাটাল কেয়ার, মানে যতদিন ওই যে 9 মাস
মাস 10 দিন কি 10 মাস যে তিনটে পিরিয়ড গুলো থাকছে, ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড, থার্ড ট্রাইমেস্টারে কিভাবে চেক আপ হবে এবং কি খাবে, কিভাবে থাকবে, কতটা ঘুমোবে, এই তার যে ওয়েট, প্রেশার, এগুলো সব চেক আপ করতে হয়। ঠিক আছে, পুষ্টি, সঠিক খাদ্যাভ্যাস, পরিষ্কার পরিচ্ছন্নতা, হাইজিনটা মেনটেন করতে হবে। ঠিক আছে, বিশ্রাম, ব্যায়াম, এগুলো সব এখানে লেখা আছে, এগুলো বললাম। ঠিক আছে, এবার ভ্যাকসিন নেওয়ার, বাচ্চা প্রসব হলে তখন ভ্যাকসিনটা কিন্তু অবশ্যই, এবং প্রেগনেন্ট যখনই এটা হসপিটালে কার্ড তৈরি করতে যাবেন তখনই কিন্তু একটা টিটি ভ্যাকসিন দিয়ে দেবেন, টিটি ওয়ান। তারপরে একটা বাচ্চাকে ভ্যাকসিন দিয়ে দেবে, জন্মানোর পরে সেটা তো বাচ্চা, কিন্তু মায়ের যখন প্রেগনেন্সি ডিটেকশন হবে তখন কিন্তু হসপিটালে কার্ড কম্পালসারি। ওটা না হলে কিন্তু পরবর্তী কোনো সুবিধা আপনি সরকার থেকে পাবেন না। ঠিক আছে, যেমন রাত দুপুরে কোনো ডাক্তার পাচ্ছেন না, কিন্তু হসপিটাল না। ঠিক আছে, তো এটা এই জন্য কার্ড করা, এবং পরবর্তী ভ্যাকসিন বাচ্চার যত ওইখানে রেকর্ড থাকে, রেকর্ড করে যারা অঙ্গনওয়াড়িতে কাজ করে তাদের রেজিস্টার। আপনি পালস করেও অন্য জায়গা থেকে নিলেন, কিন্তু আমার যে এরিয়া আছে সেই এরিয়া সে যে নিয়েছে সেটা কিন্তু তাকে রেকর্ড দেখাতে হবে। তো এগুলো থাকছে ভ্যাকসিন, এইগুলো করে নেবেন। আচ্ছা স্যার, এই যে এখানে লেখা আছে অবৈধ সন্তান, অবৈধ সন্তানের ব্যাপারটা যেটা লেখা আছে, হোয়াট ইজ আনওয়ান্টেড চাইল্ড, আনওয়ান্টেড চাইল্ড, তো এটা তো না হয় ঠিক আছে, বোঝানো হলো যারা নিউলি কাপেল বা বোঝানো হলো সব, এইগুলোকে আটকানো যাবে কি? এই যে আপনি বোঝাচ্ছেন, এর বেশি আপনি কি করবেন? আপনাকে তাদেরকে ইয়ে করতে হবে, বোঝাতে হবে যে মা এবং শিশু স্বাস্থ্যের উন্নতির জন্য আনওয়ান্টেড চাইল্ড মানে কি? আনওয়ান্টেড চাইল্ড মানে হচ্ছে যে সময় বাচ্চা নেওয়া উচিত নয়, সেই সময় যদি বাচ্চা এসে যায় তাহলে সেটা হয়ে যাচ্ছে আনওয়ান্টেড চাইল্ড। তো সেই আনওয়ান্টেড চাইল্ডের মানে যেটা ডিমেরিটস, সেটা হচ্ছে যে পুষ্টির অভাব থেকে, পুষ্টি মা এবং বাচ্চা দুজনেরই পুষ্টির অভাব থাকে, সেইটা বোঝাতে হবে। এবং চান্স অফ মর্টালিটি, মৃত্যুর কারণ হতে পারে অনেক অপুষ্টি, এইটা আপনাকে বোঝাতে হবে, তাহলেই এটা একমাত্র আটকাতে পারবে। আর তার জন্য বিভিন্ন ফ্যামিলি প্ল্যানিং এর মধ্যে একটা পার্ট আছে কন্ট্রাসেপটিভ যে প্রসেসগুলো, কন্ট্রাসেপটিভ ডিভাইস এগুলো ইউজ করে, এইটা আপনাকে অ্যাডভাইস করতে হবে যে আপনি যে কোনো কন্ট্রাসেপটিভ ডিভাইস অ্যাপ্লাই করুন। আচ্ছা বলছি স্যার, অনেক ক্ষেত্রে হয় না ডিউরিং ডেলিভারি, ঠিক আছে, বাচ্চা হয়তো হয়ে গেল কিন্তু দেখা যায় যে বাচ্চার মা মারা গেল, অনেক সময় হয়। তো সেই সব ক্ষেত্রে সরকার থেকে কি কোনো রকম কোনো ব্যবস্থা আছে যে ওই বাচ্চাটা তাহলে বাবা তো সব কিছু করতে পারবে না, তাহলে যে চাইল্ড কেয়ারের দরকার সেখানে সরকারের কোনো সরকারের সেরকম সেটা পরিবারের লোক হয় দিতে হবে, আর না হলে নার্স রাখতে হবে, তাকে পরিচর্যা রাখার জন্য নার্স রাখতে হবে, নার্স বা ডাক্তার। না আমি বলছি যে এই যে ভ্যাকসিনেশন একটা কোর্স হয়, একটা বাচ্চার ক্ষেত্রে ভ্যাকসিনেশন একটা কোর্স হয়, তো বাবার ক্ষেত্রে তো হয়তো যেতে পারতো না ভ্যাকসিনটা দেওয়ার, সেখানে যদি বাড়িতে যে ভ্যাকসিনটা দেওয়ার ব্যবস্থা করে এই জিনিসগুলো, এটা
স্পেশাল রিকোয়েস্টে হতে পারে যদি মানে অ্যাপ্রুভ করে, আর না হলে এখন তো সব জায়গায় অঙ্গনওয়াড়ি স্কুল আছে, সব পাড়াতেই আছে, সেখানে গিয়ে করবে। আর না হলে হসপিটালে নিয়ে চলে যাবে, হসপিটালে নিয়ে গেলেই তো দিয়ে দেবে। কিন্তু ফিমেল অ্যাটেন্ডেন্ট থাকতে হবে। ফিমেল অ্যাটেন্ডেন্ট হয় আয়া বা নার্স যে তাকে পরিচর্যা করছে, বা বাড়ির ঠাকুমা হতে পারে, পিসি হতে পারে, বা বাড়ির কেউ থাকতে হবে। সরকার থেকে এখানে মানে স্পেশাল রিকোয়েস্ট হতে পারে, কিন্তু বাড়িতে গিয়ে ভ্যাকসিন এটা হবে হয় না। কাছাকাছি ওরা বলবে কাছাকাছি আপনি স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে নিয়ে আসুন। আচ্ছা বলছি, একটা ভ্যাকসিনের যে কোনো একটা ভ্যাকসিনের ডিউরেশন কতদিন থাকে? মনে করুন অনেক সময় হয় না যে পোলিওর ভ্যাকসিন দিল, একটা ভ্যাকসিন দিল, তো সেই ভ্যাকসিনের ডিউরেশন কতদিন থাকছে? দেখুন, ভ্যাকসিন দু রকমের হয়, একটা অ্যান্টিজেনিক ভ্যাকসিন, একটা অ্যান্টিবডি ভ্যাকসিন, অ্যান্টিজেনের ভ্যাকসিন। অ্যান্টিজেনের যে ভ্যাকসিনগুলো হয় সেগুলো যে শিডিউল অনুযায়ী যা যা দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু লাইফ লং ইমিউনিটির জন্য যথেষ্ট। এক, দুই হচ্ছে যেগুলো অ্যান্টিবডি ভ্যাকসিন সেগুলো আপনাকে 6 মাস অন্তর নিতে হবে যদি আপনি নেন। একটা কোর্স আছে, মানে 6 মাস অন্তর 2বার কি 3বার আপনাকে নিতে হবে। যেমন টিটেনাসের কোর্স আছে 6 মাস, কেউ নেয় না, একবার নিয়ে হয়ে যাবে, কিন্তু 6 মাস অন্তর যেরকম যা ডোজ আছে সেটা ওটা হসপিটাল থেকে বলে দেবে যে কটা নিতে হবে। কিন্তু ওগুলো সব অ্যান্টিবডি। অ্যান্টিজেনে কিন্তু হয় না। অ্যান্টিজেন যেগুলো ইমিউনাইজেশন শিডিউলে আছে ওগুলো সব অ্যান্টিবডি। ওগুলো যা দেওয়া হয় লাইফ লং ইমিউনিটির জন্য যথেষ্ট। এবার তার মানে এই নয় যে তার হাম হবে না, বা পক্স হবে না, বা তার ডায়রিয়া হবে না। ডায়রিয়া ওটা রোটা ভাইরাসের কারণ, ওটা আলাদা ভ্যাকসিন দিতে হবে, তার শিডিউলের মধ্যে নেই। তাহলে এগুলো করে দিলাম, আছে একটা হচ্ছে কনভালেশন কেরিয়ার, একটা ইনকিউবেটরি কেরিয়ার। কনভালেশন কেরিয়ার, একটা ইনকিউবেটরি কেরিয়ার হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড চলাকালীন, মানে ইনকিউবেশন পিরিয়ড কাকে বলে না, জাম ঢুকেছে শরীরে আর সিমটম প্রকাশের সময় আমরা জানিও না, সেই সময়টা আমরা কেউই জানতে পারি। এটা হচ্ছে ইনকিউবেটরি কেরিয়ার। সেই সময় আপনার ভেতরে জাম আছে, সিমটম কোনো সময় নেই, কিন্তু আপনি হাসি কাশির মাধ্যমে রোগ ছড়াচ্ছেন। এটা হচ্ছে ইনকিউবেটরি কেরিয়ার। আর কনভালেশন কেরিয়ার হচ্ছে কোনো রোগের শেষ পর্যায়ে একটা পিরিয়ড থাকে যেটা রিকভারি স্টেজ বলে। এই সময় খাওয়া দাওয়া এটা ওটা করে শরীরকে আরো আগের অবস্থায় নিয়ে আসে। তো সেইটা হচ্ছে কনভালেশন কেরিয়ার। প্রত্যেক রোগেরই থাকে শেষে কনভালেশন কেরিয়ার, মানে এই সময় ইনফেকশন ছড়ায়, সিমটম থাকে না কিন্তু জাম থাকে, এবং আমরা ইনফেকশন ছড়াই। একটা হচ্ছে হেলথ কেরিয়ার, মানে হচ্ছে জাম সারা জীবন হয়ে বেড়াচ্ছে উইদাউট সাইন অ্যান্ড সিমটম, কিন্তু আমার কিছু হচ্ছে না, আমি অপরকে রোগ ছড়াচ্ছি। এটা হচ্ছে হেলথ কেরিয়ার। এটা আজকে ইউনিটিটা পড়ো, এটা পড়ে নেবেন, 3-4টে বলে দিলাম। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। চক কোথায় গেল?
সব পড়ে গেছে, সব পড়ে গেছে। পড়ে গেছে স্যার। সে প্র্যাকটিক্যাল বলছে না? হ্যাঁ? আরে এই ক্লাসটা শেষ কর। ওটা ভাঙলে কি আমার লাগে? ইমিউনিটি মানে হচ্ছে রোগ প্রতিরোধ ব্যবস্থা, অনার ক্ষমতা, অনার ক্ষমতা। ক্ষমতা বা বেঙ্গলিটা তাকে কি বলে, এটা বাংলায় রোগ প্রতিরোধ, রোগ প্রতিরোধ ব্যবস্থা ক্ষমতা। বা ক্ষমতা। তাহলে এই ইমিউনিটি করতে গেলে আমাদের দুটো জিনিস জানতে হবে, একটা হচ্ছে অ্যান্টিজেন আর অ্যান্টিবডি। অ্যান্টিজেন কোনগুলো? অ্যান্টিজেন হচ্ছে আমার ব্লাড না, মানে অ্যান্টিজেন কোনগুলোকে বলবো? অ্যান্টিজেন অ্যান্টিবডিসের একটা ব্লাড গ্রুপের পার্ট আছে। এই ব্লাড গ্রুপের অ্যান্টিজেন এর অ্যান্টিবডি। আমি কোনগুলোকে বলবো সেটা অ্যান্টিজেন। বাইরে থেকে অ্যান্টিবডি মানে যেটা ভিতরে আছে রোগ জীবাণুগুলো, রোগ জীবাণু হচ্ছে অ্যান্টিজেন। রোগ জীবাণু আমাদের প্রবেশ করে দেহের মধ্যে, প্রবেশ করে কি করে, একটা টক্সিন ডিভাইড করে দিয়ে আমাদের অর্গানিক ড্যামেজটা করে, সেল মানে অর্গানিক মানে সেল ড্যামেজ করে। তবে সেই তো সেই সিমটমগুলো তারপর আসবে। তো অ্যান্টিজেন মানে হচ্ছে বাইরে থেকে যেসব জীবাণু শরীরের মধ্যে ঢোকে সেগুলো হচ্ছে আমাদের অ্যান্টিজেন, তার মানে ইনফেক্টিভ অর্গানিজম। ইনফেক্টিভ অর্গানিজমকে বলে। এবারে এই ইনফেক্টিভ অর্গানিজম গুলো, এই যে টক্সিনটা লিভারে পড়লো, এই টক্সিনটা যখনই আমার ব্লাডে এলো, আসার সাথে সাথে একটা শরীরে স্টিমুলেশন হয়, একটা উত্তেজনা শরীরে তৈরি হয়। এই উত্তেজনার ফলে যে 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 জিনিসগুলো বা যেটা আমাদের শরীরে উৎপত্তি হয় সেইটা হচ্ছে অ্যান্টিবডি। সেটা হচ্ছে অ্যান্টিবডি। অ্যান্টিজেন প্রবেশের ফলে আমাদের শরীরে রোগ প্রতিরোধ করবার জন্য আমাদের শরীরে যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে অ্যান্টিবডি। তাহলে অ্যান্টিবডি কোনগুলো? অ্যান্টিবডি হচ্ছে আমাদের ব্লাড সেল, যেমন ডাব্লিউবিসির মধ্যে লিম্ফোসাইট, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অ্যান্টিবডি। এইবার এই লিম্ফোসাইটের মধ্যে বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট এবং ভাগ আর কি কিছু ম্যাক্রোফেজেস আছে। ম্যাক্রোফেজেস গুলো কি করে না, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণুকে খেয়ে ফেলে, খেয়ে ধ্বংস করে। এটা হচ্ছে ম্যাক্রোফেজ। আর কি আছে অ্যান্টিবডি? আর প্লাজমা প্রোটিনের মধ্যে গ্লোবিউলিন পার্ট, আমাদের প্লাজমা প্রোটিন কি আছে? অ্যালুমিন, গ্লোবিউলিন, ট্রিপটোফ্যান, প্রোটিন। তার মধ্যে গ্লোবিউলিন পার্টটা হচ্ছে আমাদের অ্যান্টিবডি কাজ করে। স্যার এটা কি ম্যাক্রোফেজেস? সেটা কি স্যার? ম্যাক্রোফেজেস হচ্ছে আমাদের ব্লাডের মধ্যে কিছু সেল থাকে, যে সেলগুলো আমাদের যেসব জীবাণু আমাদের শরীরে ঢোকে সেগুলো ব্লাডে যখন চলাচল করে সেগুলো মানে চারধারে ঘিরে ফেলে খেয়ে যায়।
যেটা বলছি স্যার, আমরা যে আগের বার যখন পড়ছিলাম বলছো না যে কোনো একটা খাবার খেলে স্যালাইভার মধ্যে প্রচুর কিছু জিনিস থাকে যেগুলো ওটাকে কি করে, ওটাও এক ধরনের অ্যান্টিবায়োটিক থাকে। প্লাজমা প্রোটিন এখন মাথায় আসছে, স্কিপ করুন। প্লাজমা প্রোটিনের মধ্যে গ্লোবিউলিন পার্টটা আছে। এবার গ্লোবিউলিনের যে পার্টটা আমার ইমিউনিটিতে হেল্প করে সেই পার্টগুলোকে একসাথে বলে ইমিউনোগ্লোবিউলিন। ইমিউনোগ্লোবিউলিন, এই আই আর এই জি একসাথে লেখা হয়, ঠিক আছে? আইজি, এই আইজি এর মধ্যে আবার এ আছে, এম আছে, ই আছে, জি আছে, এরকম অনেকগুলো ভাগ আছে। প্রত্যেকটা ভাগের মধ্যে আমাদের এই যে এত জীবাণু আছে, এই এত জীবাণুকে আটকাবার জন্য এখান থেকে তখন সাপ্লাই হয় ইমিউনোগ্লোবিউলিনের পার্ট থেকে, মানে প্লাজমা প্রোটিনের পার্ট থেকে এটা সাপ্লাই হয় ব্লাডের মধ্যে ইনফেকশন চেক করার জন্য। আর নিউট্রোফিল জীবাণু মারে, লিম্ফোসাইটও তাই, এটা ডাব্লিউবিসি পার্টের মধ্যে। এগুলো সব আমাদের অ্যান্টিবডি, ঠিক আছে? এই পার্টটা হচ্ছে অ্যান্টিবডি। বেসোফিলটাও অ্যান্টি অ্যালার্জিক না? না, এটা ইওসিনোফিল। বেসোফিল তো হেপারিন ফর্ম। স্যার AMEG এটা কি? IgM কোনটা নয় না, এটা যেটা পার্ট থাকে ওগুলো IgM। ইমিউনোগ্লোবিউলিনের এক একটা ভাগ, মেনলি আইজিএম আর আইজিই আমাদের যে কোনো ইনফেকশনে বেশি ইয়ে করে, এগুলো ব্লাডে বেশি পাওয়া যায়। এবারে এই যে অ্যান্টিবডি, এই অ্যান্টিবডি গুলো লিভারের কোথা থেকে হবে? কিছু অ্যাপারেটাস আছে, যে অ্যাপারেটাস বা যন্ত্র বা অঙ্গ যাই বলুন, সেই পার্ট থেকে আমাদের এই অ্যান্টিবডি গুলো ছড়ে। কোনো অ্যান্টিজেন ঢুকলেই সেখান থেকে হুড় করে আসে, মানে সেগুলো স্টিমুলেশন করে। তাহলে সেই অ্যাপারেটাস গুলোকে বলা হয় ইমিউনোলজিক্যাল অ্যাপারেটাস। এই ইমিউনোলজিক্যাল অ্যাপারেটাস থেকে যখন আমাদের দেহে অ্যান্টিজেন প্রবেশ করে, তখন এই ইমিউনোলজিক্যাল অ্যাপারেটাস থেকে এই অ্যান্টিবডি গুলো লিভারেট করে। এই ইমিউনোলজিক্যাল অ্যাপারেটাস গুলো কি কি আছে আমাদের? যেমন বোন ম্যারো, টনসিল, স্প্লিন, প্লিহা যেটাকে আমরা বলি, সেই স্প্লিন। এই স্প্লিন হচ্ছে লার্জেস্ট ইমিউনোলজিক্যাল অ্যাপারেটাস, সব থেকে বড় এটা। এটা ওরালে ধরে। লার্জেস্ট ইমিউনোলজিক্যাল অ্যাপারেটাস কোনটা? বাকি কি আছে এইগুলো বলে দিলেই হয়ে যাবে। বোন ম্যারো হলো, টনসিল হলো, স্প্লিন হলো, আর আছে লিম্ফ নোড, রসিকা গ্রন্থি, লিম্ফ নোড, আর আছে কারোর কাছে স্টেথোস্কোপি আছে এখানে? একজনের কাছেও কারোর কাছে নেই? শিখিয়ে দিন। ইন্টেস্টাইনাল লিম্ফ্যাটিক ফলিকল, ইন্টেস্টাইনাল লিম্ফ্যাটিক ফলিকল। ওই যে জিআইটি পড়বার সময় বলছিলাম যে আমাদের এই মোবাইলটা এটা শুনে না, দেখো খাতা মার করো। আমাদের ইন্টেস্টাইনের মধ্যে প্রচুর ক্যাপিলারি থাকে। এই ক্যাপিলারি গুলো আমাদের ইয়ে করে, আমাদের পেটের ইনফেকশন চেক করতে কাজে লাগে।
প্রচুর লিম্ফ্যাটিক ফলিকল থাকে আমাদের ইন্টেস্টাইনের চারপাশে, ক্যাপিলারিও থাকে আর ইন্টেস্টাইনের ইন্টেস্টাইনের লিম্ফ্যাটিক ফলিকলে থাকে, মানে এগুলো হচ্ছে লিম্ফ নোড থেকে এগুলো সাপ্লাই। বলছি এইগুলো ল্যাবরেটরি থেকে হয়তো বেরোলো কোনো একটা অ্যান্টিবডি, ওটা গিয়ে কি ফার্স্ট লিভারে যায়? এগুলো ব্লাডে আছে, ওটা ব্লাডে আছে। ব্লাডে আছে। আচ্ছা, ব্যাপারটা মানে সোজা বাংলায় হচ্ছে যন্ত্রাংশ, যন্ত্র, এটা মানে যন্ত্র বা বস্তু। এখানে এই অঙ্গগুলো বোঝা যাচ্ছে। হয়ে গেল ইমিউনোলজিক্যাল অ্যাপারেটাস। এইবার ইমিউনিটি ভাগে আসে। ইমিউনিটির আগে আমাদের দুটো টাইপের ইমিউনিটি হয়, একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা হচ্ছে প্যাসিভ। এই দুটো টাইপের ইমিউনিটি হয়। এখানে বেসিক কিছু রুলস আছে যে কারণে অ্যাক্টিভ আর প্যাসিভটা ডিভাইড হচ্ছে। ঠিক আছে, হয়েছে এটা? অ্যাক্টিভ আর প্যাসিভের মধ্যে পার্থক্য হচ্ছে অ্যাক্টিভে সবসময় অ্যান্টিজেন প্রবেশ করে। ইন্ট্রোডাকশন অফ অ্যান্টিজেন। আর প্যাসিভে সবসময় introduction of antibody. অ্যাক্টিভে অ্যান্টিজেন প্রবেশ করে, প্যাসিভে হচ্ছে অ্যান্টিবডি প্রবেশ করে। এবার যদি আমার বাড়িতে আমার বাবা মা ঢোকে, তাহলে কি আমার অত লাগে? আমার তো বাড়ির লোক ঢুকছে, দরজাটা খুলে দেবো, ঢুকে যাবে, দরজা বন্ধ করবো। আর যদি অচেনা লোক বা লুট করতে চায়, তাহলে কি করবো? এটা না হওয়ার জন্য আমি তালা চাবি দিয়ে বা যদি বা ঢোকে আমি প্রোটেক্ট করার চেষ্টা করবো, মানে কিছু একটা করবো বা ভাববো। তো অ্যান্টিজেন প্রবেশ করলে কি হচ্ছে না, আমার ওই ইমিউনোলজিক্যাল অ্যাপারেটাস গুলো স্টিমুলেশন পাচ্ছে এবং ওখান থেকে ইমিউনোলজিক্যাল অ্যাপারেটাস গুলো স্টিমুলেশন হচ্ছে এবং ওখান থেকে অ্যান্টিবডি লিভারেট হচ্ছে এবং এই অ্যান্টিবডি প্লাস অ্যান্টিজেনের যুদ্ধ লেগে যাচ্ছে। এই যুদ্ধ লাগার ফলে হয় অ্যান্টিবডি জিতবে, তাহলে আমি হেলদি কন্ডিশনে থেকে যাব, আর হয় অ্যান্টিজেন জিতবে, তাহলে আমার ডিজিজ কন্ডিশন শুরু হবে বা চলবে। কি বললেন ওই ইমিউনিটি
বায়োলজিক্যাল অ্যাপারেটাস গুলো যে স্টিমুলেশন হচ্ছে, তারপর কি হচ্ছে ওটা বললেন? অ্যান্টিবডি তৈরি করছে, অ্যান্টিবডি রক্তে আসছে বা ছড়াচ্ছে। স্টেপ বাই স্টেপ আসছে। বোন ম্যারো স্টিমুলেশন হচ্ছে, স্প্লিন স্টিমুলেশন হচ্ছে, মুখে যদি হয় টনসিল, সেটাকে টনসিল তো সবসময় কাজ করে। তাহলে আমরা সুস্থ আছি, আমরা জানি না ও কি কাজ করছে, কিন্তু ও তো কাজ করে যাচ্ছে। সুতরাং অ্যান্টিজেন সবসময় তাকে আটকাচ্ছে, টনসিল মানে অ্যান্টিবডি রিভাইভ করছে, ওকে আটকে দিচ্ছে, তাই আমরা সুস্থ থাকছি, কিন্তু বুঝতে পারছি। কিন্তু ও সবসময় কাজ করে যাচ্ছে, এই নয় যে চুপচাপ বসে আছে। আর চুপচাপ বসে তখনই থাকবে যদি আমি শ্বাস বন্ধ করে দিই বা খাবার খাওয়া বন্ধ করি, তাহলে ওরা ঠিক চুপচাপ থাকবে, কাজ করতে হবে না। সুতরাং সেটা ছাড়া করবে না। তাহলে যদি অ্যান্টিজেন প্রবেশ করে, তাহলে নিউরোলজিক্যাল অ্যাপারেটাস গুলো স্টিমুলেশন পাচ্ছে, অ্যান্টিবডি লিবারেট করছে, অ্যান্টিবডি সেই অ্যান্টিজেনের সাথে এবার যুদ্ধ লেগে যাচ্ছে, যেটাকে ইনফ্লামেশন বলে। লাল হয়ে যায়, ফুলে যায়, ব্যথা হয়, এই স্টেজটা হচ্ছে ইনফ্লামেশন, যখন যুদ্ধটা লাগে। এইবার ইনফ্লামেশন যদি চেক হয়ে যায় আপনা আপনি বা হলোই না, তাহলে আমি হেলদি কন্ডিশনে বরাবর রয়ে গেলাম, অ্যান্টিজেন কোনো কাজই করতে পারবো না, যে কোনোভাবে আমার অ্যান্টিজেন শরীর থেকে বেরিয়ে যাবে। আর যদি অ্যান্টিজেন জিতে যায়, অ্যান্টিবডি যদি হেরে যায়, তাহলে কি হচ্ছে, যে কোনো অর্গানিক ড্যামেজ শুরু হচ্ছে এবং ডিজিজ কন্ডিশন স্টার্ট হচ্ছে, সিমটম প্রকাশ হচ্ছে। সিমটম প্রকাশ মানে ডিজিজ কন্ডিশন। সিম্পটম প্রকাশটা ইমিডিয়েট হয় না? এটা তো ইনকিউবেশন পিরিয়ডের উপর নির্ভর করে এক একটা জীবন। সেটা ওই ইনফেক্টিভ হয় ইনকিউবেশন পিরিয়ড। এবার সেটা 10 দিন হতে পারে, 14 দিন হতে পারে, 2 দিন, 3 দিন, 5 দিন। ভাইরাসের ক্ষেত্রে খুব তাড়াতাড়ি হয়, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে একটু দেরি হয়। তো এইটা ডিজিজ কন্ডিশন হয়ে যাচ্ছে। এইবার এই ডিজিজ কন্ডিশনটা হয়ে যাওয়ার পরে যখন অ্যান্টিবডি দেখলো যে এই পাওয়ারের অ্যান্টিজেন ঢুকলে কিন্তু আমি হেরে যাচ্ছি, তখন এই ডিজিজ কন্ডিশনের পরে কি হচ্ছে, অ্যান্টিবডির পাওয়ারটা বেড়ে যাচ্ছে, 2 গুণ, 3 গুণ, 4 গুণ এরকম করে বাড়ার ফলে অ্যান্টিজেনের থেকে অ্যান্টিবডির পাওয়ার বা সংখ্যা আমার শরীরে বেড়ে গিয়ে উঠে বসে থাকে। পরবর্তী ক্ষেত্রে যখন এই অ্যান্টিজেনটা শরীরে ঢুকছে, তখন তার সংখ্যা কম, অ্যান্টিবডির সংখ্যা বেশি, সুতরাং কোনোভাবেই কন্ডিশন তৈরি করতে পারছে না। তখন আমি বরাবর এটাকে আটকাতে বা প্রিভেন্ট করতে পারছি। এইটাকেই বলে ইমিউনিটি। এই প্রতিরোধ, এটাকেই বলে প্রতিরোধ ব্যবস্থা। যখন আমার শরীরের মধ্যে কোনো অ্যান্টিজেনের বিরুদ্ধে বা কোনো ইনফেক্টিভ অর্গানিজমের অ্যান্টিজেনের বিরুদ্ধে আমার শরীর বেশি অ্যান্টিবডি তৈরি করে রাখে, বা রোগ হলো আর না হলো, সেটা ভ্যাকসিন দিয়ে হলো বা না হলো, যে কোনোভাবে যদি অ্যান্টিজেনের এগেনস্টে আমার অ্যান্টিবডি শরীরে বেশি পরিমাণ থাকে, তাহলে আমার লাইফ লং ইমিউনিটি তৈরি হয়। এইটাই হচ্ছে ইমিউনিটি। এইবার স্যার, এই যে ডিজিজটা লিখলেন, এখানে এরপরে স্টেজটাই তো হবে মেডিসিন দিয়ে অ্যান্টিবডি বাড়ানো। না, সেটা তো চিকিৎসা করবো। হ্যাঁ, ডিজিজের পর চিকিৎসা করা বা এটা পরে ট্রিটমেন্ট যদি আমি লিখি, এটা ট্রিটমেন্ট করবো, তাই তো? এই ট্রিটমেন্টের মেন উদ্দেশ্য হচ্ছে দুটো। একটা হচ্ছে জাম্পিং করা, তাহলে কি হবে, আমার জামটা যেই মরে গেল তার যে পিরিয়ডটা সেটাও কমে গেল, তাহলে সাফারিং এর টাইমটাও কমে গেল। এইটার উদ্দেশ্য হচ্ছে ট্রিটমেন্ট। আর বডি নিজে নিজে যেটা অ্যান্টিবডির পাওয়ার বাড়ায় সেটাকে বলে ইমিউনিটি। ওষুধ দিয়ে ইমিউনিটি হয় না, ওষুধ শুধু রোগটার সিমটম দেয়, ঠিক আছে? এর পরে ট্রিটমেন্টের পরে আসছে ইমিউনিটি। হ্যাঁ, করোনা ভ্যাকসিন কি বলছে?
করোনা ভ্যাকসিন তো আমার পরে নিচ্ছি, তো সময়কাল বেরিয়ে গেছে। আমি ওটা একটা অ্যান্টিজেন মানে অ্যান্টিজেনই ওটা অ্যান্টিবডি মানে অ্যান্টিজেন নিয়েছি। এবার প্রায়শের ক্ষেত্রে সবার নাম হতে পারে, কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে শরীরে একটু জ্বর বা একটু আনইজিনেস কিছুদিন থেকে ওটা চলে গেছে আপনার। তার মানে ওই অ্যান্টিজেনটা আমার শরীরে ঢুকে আমার অ্যান্টিবডিটাকে বাড়িয়ে দিচ্ছে। অ্যান্টিজেনটা শরীরের মধ্যে ঢুকে সে তার যে তোমার যেটা ন্যাচারালি যেটা আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টের উপর তার কাজ, সেই রেসপিরেটরি ট্র্যাক্টের ইনফেকশন পড়েছে, মানে তাকে তো সে তো আর সক্রিয় না, তাকে তো নিষ্ক্রিয় করে ভ্যাকসিন তো সক্রিয়ভাবে হয় না, ভ্যাকসিন নিষ্ক্রিয়ভাবে হয়। মানে তাকে তার পাওয়ারটাকে কমিয়ে বিভিন্ন কেমিক্যাল দিয়ে আগুনে পুড়িয়ে তাকে তার যে শক্তিটা সেই শক্তিটাকে কমিয়ে আনা দিয়ে ভ্যাকসিন তৈরি করা। এবার সে তো ঢুকলো, সে তো মানে তাকে তো অকেজো করে দিয়েছে, কিন্তু শরীরের মধ্যে ঢুকে আমার দুটো কাজ করেছে। একটা হচ্ছে আমার বডি পার্টটাকে অ্যাফেক্ট করেছে, তার জন্য এক দুদিন শরীর গরম, জ্বর বা এরকম একটা আনইজিনেস, ম্যালাইজ এই সিমটমগুলো প্রকাশ পেয়েছে, কিন্তু রোগ তৈরি করতে পারে না। এইবার এটা একটা, আর এটা কেন 2-3 দিনের মধ্যে গেছে না, তার তো আর পাওয়ার নেই, ওইটুকুই তার ওইটুকুই সামর্থ্য ছিল, ওইটুকু তৈরি করা তার ক্ষমতা ছিল, তাই 2-1 দিনের মধ্যে সেই সিমটমগুলো ভ্যানিশ হয়ে গেছে। আর একটা কি হয়েছে, আমার শরীরের অ্যান্টিবডিটাকে স্টিমুলেট করে দিয়ে গেছে। এখন তো আমরা যে ভ্যাকসিনটা আমরা যে নিয়েছিলাম তার এখন কোনো কার্যকারিতা তো নেই। না, কার্যকারিতা আছে, আপনার ওই যে অ্যান্টিবডিটা তৈরি করে দিয়েছে। কোনো মেডিসিন অ্যান্টিবডি তৈরি করছে না, কোনো মেডিসিন অ্যান্টিবডি তৈরি করছে, কোনো মেডিসিন অ্যান্টিবডি তৈরি করতে পারে না। মেডিসিন কি করে, আপনার সেলকে রিপেয়ার করে দেবে, তাকে অ্যাক্টিভ করতে সাহায্য করবে, অ্যান্টিবডি তৈরি করার সিনেসারটা ওটা অ্যাক্টিভ করে সাহায্য করে। অ্যান্টিবডি প্রোডাকশনে অ্যাক্টিভ করতে সাহায্য। অ্যান্টিবডি তৈরি করছে সেটাকে একটা সেল যদি সুস্থ না থাকে সে কিভাবে অ্যান্টিবডি তৈরি করে? অ্যাকচুয়ালি সেলটাকে অ্যাক্টিভ করে। এবার ডিফারেন্সটা বলে দিচ্ছি, এটা দুটো ভাগ আছে, অ্যাক্টিভ ন্যাচারাল আর অ্যাক্টিভ আর্টিফিশিয়াল। আর এটারও ন্যাচারাল আর্টিফিশিয়াল, এই দুটো ভাগ আছে। অ্যাক্টিভ ন্যাচারাল কখন হচ্ছে, যখন ডিজিজ তৈরি হচ্ছে, এই যে ডিজিজ তৈরি হলো, ডিজিজের শেষ যখন রিকভারি স্টেজ, তখন অ্যান্টিবডি বাড়িয়ে লাইফ লং ইমিউনিটি তৈরি করবে কোনো একটা রোগের ক্ষেত্রে। এটা হচ্ছে ন্যাচারাল, মানে ন্যাচারালি অ্যান্টিজেন ঢুকছে, ঠিক আছে। ন্যাচারালি অ্যান্টিজেন কখন ঢোকে, আর্টিফিশিয়াল কখন হয়, যখন ইনজেকশন পুশ করছে, এটা হচ্ছে আর্টিফিশিয়াল। ন্যাচারাল মানে আমার খাবার মাধ্যমে, নিঃশ্বাসের প্রশ্বাসের মাধ্যমে, এটা হচ্ছে ন্যাচারাল। যেমন আমরা রোগে ভুগি, এটা হচ্ছে ন্যাচারাল কন্ডিশন, ন্যাচারাল ডিজিজ। তো এই ন্যাচারাল রোগ হয়ে যখন অ্যান্টিবডি বেড়ে গেল, যে ইমিউনিটি তৈরি করলো, তখন এটা অ্যাক্টিভ ন্যাচারাল ইমিউনিটি বলল। আর এই যে আর্টিফিশিয়াল হচ্ছে, যেগুলো আমরা বাচ্চাদের ভ্যাকসিন দিচ্ছি, এগুলো সব অ্যান্টিজেন পুশ করে অ্যান্টিবডি স্টিমুলেশন পাইয়ে রোগ প্রতিরোধ করছি বাচ্চা। এটা হচ্ছে আর্টিফিশিয়াল, যত ভ্যাকসিন আছে সেইগুলো। আর প্যাসিভ ন্যাচারাল মানে এখানে কি অ্যান্টিবডি ঢুকছে, তাহলে অ্যান্টিবডি ন্যাচারালি কখন ঢুকছে, দুটো উপায়। একটা হচ্ছে প্রেগন্যান্সির সময়, ডিউরিং প্রেগন্যান্সি সময় থ্রু প্লাসেন্টা,
না, দুটো ক্ষেত্রে হয়। একটা হচ্ছে প্রেগন্যান্সির সময় থ্রু প্ল্যাসেন্টা, পুরুষদের ক্ষেত্রে সে পাবে, সে মায়ের কাছ থেকে পাবে, কিন্তু তারপর আর সে দিতে পারবে। গরম স্যার। কিন্তু একজন মহিলা মায়ের কাছ থেকেও নেয়, তার বাচ্চাকেও দেয়, দুটো ক্ষেত্রেই হচ্ছে, নিচ্ছে দিচ্ছে। আর এটা হচ্ছে আর থ্রু আর একটুখানি থ্রু ব্রেস্ট ফিডিং। এই দুটো ক্ষেত্রে প্যাসিভ ন্যাচারাল ইমিউনিটি তৈরি হচ্ছে, ডাইরেক্টলি মায়ের থেকে বাচ্চার মধ্যে অ্যান্টিবডি ঢুকছে। আর আর্টিফিশিয়াল হচ্ছে যেগুলো আমরা অ্যান্টিবডি ইনজেকশনের মাধ্যমে নিই, যেমন এই অ্যান্টিটিটেনাস সেরা, এগুলোকে সেরা বলে, এগুলোকে সেরা বলছি, সিরাপ নয় কিন্তু এগুলো সেরা। অ্যান্টিটিটেনাস সেরা, অ্যান্টি র্যাবিস সেরা, অ্যান্টি গ্যাস গ্যান্ডিং সেরা, ঠিক আছে, এরকম অনেক সেরা আছে যেগুলো অ্যান্টিবডি করে শরীরের মধ্যে অ্যান্টিবডি পাওয়ার বাড়ানো হচ্ছে, ঠিক আছে। এবার কেটে সরে গেল, কেটে সরে গেলে কি হচ্ছে, আমার শরীরে টিটেনাসের এগেনস্টে কিন্তু অ্যান্টি বডি যাচ্ছে, তৈরি হচ্ছে, কিন্তু যাতে সেগুলো যদি বাই চান্স সেরে যায় তাহলে তো আমার টিটেনাসটা হয়ে যাবে, সেই জন্য আমি বাইরে থেকে আরো অ্যান্টিবডি নিয়ে নিচ্ছি। হলো না হলো না, কিন্তু শরীরের মধ্যে নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে অ্যান্টিবডি, এটা হচ্ছে প্যাসিভ আর্টিফিশিয়াল ইমিউনিটিটা কমপ্লিট হয়ে যাবে। আমাদের মনে হয় আরেকটা ক্লাস হবে না। আপনি নেবেন স্যার প্র্যাকটিক্যাল? না না, ক্লাসটা নেই। ক্লাস স্যার স্যার বুঝলেন না স্যার আপনার নামটা কি? ভুলে গেছি। স্যার এজিএসটা কি বললেন স্যার? অ্যান্টি গ্যাস গ্যান্ডিং সেরা, অ্যান্টি গ্যাস গ্যান্ডিং, গ্যাস গ্যাংগ্রিন এটা প্রচন্ড হয় শরীরে। তাহলে গ্যাংগ্রিন গ্যান্ডিং সুগারের ক্ষেত্রে হয় না, গ্যান্ডিং মানে সেলের প্রচন্ড অ্যান্টি গ্যাস গ্যাংগ্রিন এই সেলের কি বলছেন ফসল সেলের পচন করে কালো হয়ে যায়, মানে ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে গেলে, অক্সিজেন না পেলে সেখানে পচন করে আমরা গ্যান্ডিন অনেক ড্রাই গ্যান্ডিন আছে, ওয়েট গ্যান্ডিন আছে, দু রকম আছে। হ্যাঁ আমাদের ড্রাইভারের কথা